চিন্ময় প্রভুকে প্রধানমন্ত্রী করার কথা ভাবা হচ্ছে। আপনি যত তাকে গ্রেপ্তার করে রেখে দেবেন তত তার টিআরপি বাড়বে, বাড়িতেছে টিআরপি। আপনি এটা ভাববেন না আপনাকে লুকিয়ে পালাতে হবে। আপনি অসুস্থতার ভান করে লুকিয়ে দেশ থেকে পালান। আপনি জানেন যে বিএনপির চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে জামাত ইসলামী। আপনি জানেন তো এটা ইসলামের সুদ নিষিদ্ধ। ইসলামিক ব্যাংকগুলোতে সুদ নেওয়া হয় না, চূড়ান্ত নিষিদ্ধ। আপনি যে কর্মকাণ্ডের দ্বারা নোবেল পেয়েছেন ইসলাম মতে সেই কর্মকাণ্ড নিষিদ্ধ। আলিবর্দি স্ট্রিটটা হচ্ছে আরএসএস এর হেডকোয়ার্টার। চৌধুরীকে নিয়ে কালচার দেখাচ্ছে, কালচার, সেমি কালচার, কালচার, ওসব ঢপের চপ। ধন্যবাদ। তাই নাকি? তাহলে কি ভারতবর্ষের সাথে যুদ্ধটা করবে আরাকানের সাথে? পড়ে নিয়েছেন এই ইউনূস সাহেব না বড্ড না মারধর করেছে জানেন তো আরাকানের রাখাইল প্রদেশের ওই রোহিঙ্গাদের কি মারধর করেছে। নাব নদীতে ডেড বডি ভাসছে, হাজার হাজার ডেড বডি। আপনাদের তো কক্সবাজারে বিরাট একটা অংশে এখন ওরা বসতি করে আছে। আবার আমাদের পশ্চিমবঙ্গে বারুইপুরের এখানেও নাকি ওই রোহিঙ্গারা বসতি করেছে। ওরা অনেকে বিপদগামী, ওরা অত্যন্ত আক্রান্ত। তো এত যে অন্যায় করেছে একসময় তো ভৌগোলিকভাবে ঐতিহাসিকভাবে এই রোহিঙ্গা বাঙালি মুসলমানরা আপনাদের ওখানেই ছিল, ওখান থেকেই নাকি উঠে গিয়েছিল আরাকান প্রদেশে, আবার আপনাদের ওখানেই ফিরে এসছে ঢাকাকে। তো একটু আরাকানটাকে শাস্তি করা যাচ্ছে না? ওরা চট্টগ্রাম ফট্টগ্রাম সব নিয়ে নেবো করছে না? ভারতের দিকে তাকাবেন না, ভুল করে তাকাবেন না। ওই সব চামচিকে টিকটিকি গিরগিরি সব বলে দেবে, আমার খুব খারাপ লাগবে। আপনি একটু আরাকানটা ঠিক করে দিন, একটু ওই মায়ানমারটা ঠিক করে দিন। ওরা অনেক মস্তানি করেছে। যদি বাবার বেটা, বাপের বেটা বলছে না, দাদুর বেটা যদি হয়ে থাকে, একটু ওই আরাকানটা আছে না, এই মায়ানমার আছে না, ওদেরকে একটু সাহায্য করে দিন। করে আমাদেরকে বলবেন হ্যাঁ সাহায্য করে দিয়েছে। ভারতটাও নিয়ে কথা বলতে যাবেন না। ভারত কি করেছে আপনাদের, কি এমন সর্বনাশ করলো? আমি টিভি চ্যানেলও বলছিলাম কি কি করেছে। পাকিস্তান কেন এত প্রিয়? আপনি পাকিস্তানের শরীফের কাছে গিয়েছিলেন, আমি যতটুকু শুনেছি সেখানে বলেছেন গিয়ে যে যখন পাকিস্তান, বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে ছিল দীর্ঘ সময় ধরে 1947 থেকে 1971, এই যে মধ্যবর্তী সময়, পূর্ব পাকিস্তান থেকে অধুনা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণের অর্থ রাশি আপনারা নিয়ে গেছে, ফেরত দেওয়ার কথা ছিল, এখনো দেননি। সুদে আসলে বিরাট এখন আর্থিক দুরবস্থা চলছে। আদানি ইলেকট্রিসিটি অর্ধেক কেটে দিয়েছে, অর্ধেক কেটে দিলে বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে। আদানি টাকা ফেরত দিতে হবে, বিপুল সংকটের মধ্যে বাংলাদেশ চলছে। আপনি নওয়াজ শরীফের কাছে চেয়েছিলেন যে ওই টাকাটা সুদ ফেরত দিন, তিনি আপনাকে পাত্তা দেননি, আপনাকে সহযোগিতা করেননি। তবুও পাকিস্তানকে আপনাদের এত ভালোবাসে কেন? পাকিস্তান আপনাদের নিশ্চয়ই কল্যাণ করেছে। কি কি কল্যাণ করেছে পাকিস্তান? বেশি নয়, এই 30 লক্ষ লোকের মতো বাংলাদেশি মানুষকে হত্যা করেছে, বিরাট কল্যাণ। জন্ম নিয়ন্ত্রণ হয়েছে, বিরাট কল্যাণ করেছে। বেশি নয়, ওই 4 কোটির মতো বাংলাদেশি যুবতীকে, আপনাদের মা আর বোনকে এই ধর্ষণ করে মেরেছে। আগে মারেনি কিন্তু, এই তিলোত্তমার মতো যে ঘটনা, আগে ধর্ষণ করেছে দায়িত্ব নিয়ে, তারপরে মেরেছে 4 লক্ষের মতো। বিরাট কাজ, প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে এতগুলো মারতে গিয়ে। বেশি নয়, এই 3 কোটির মতো বাংলাদেশি আপনার ভাই বোনদের বিতাড়িত করে গৃহ ছাড়া করিয়েছে, গৃহহীন করিয়েছে। খুব মহৎ কাজ, বিরাট কাজ করেছে। আপনাদের টাকা লুটে নিয়ে পালিয়ে গেছে, ভাঙচুর, স্কুল কলেজ বাড়ি ঘর ভেঙে চুরমার করে দিয়ে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিয়েছে। বিরাট ভালো কাজ করেছে। ওই আল বাদার বাহিনী আর হানাদার বাহিনী, উফ, বিরাট কাজ। ভারত খুব অন্যায় করেছে, ঠিক কথা মানছি। ওরা তাহলে সহযোগিতা করেছে, রেপ করে তো সহযোগিতা করা। 4 লক্ষ রেপ করে যেমন পরিশ্রম করতে হয়নি। স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেনি ভারত। আমি বলছি সেটা বলেছেন তো, আমি সেটাই বলছি, ভারত তো সহযোগিতা করেনি। ভারত চূড়ান্ত অন্যায় করেছে। কেন অন্যায় করেছে? যখন গৃহহারা হয়ে অসহায় হয়ে জীবন নিয়ে দৌড় দিয়েছে বাঁচার জন্য, বাংলাদেশ থেকে আপনার মা বোনেরা 1 কোটি লোককে আশ্রয় দিয়েছে ভারত, চূড়ান্ত অন্যায় করেছে। তাড়িয়ে দেয়, আশ্রয় দিবি কেন? তারপরে বাংলাদেশের ওই 30 লক্ষ লোকে মানুষের মৃত্যুর পর
3 কোটি লোকের মৃত্যুর কথা ছিল। ইন্দিরা গান্ধীর মনে দুঃখ হয়েছে, আমেরিকা বলেছিল যাবে না, আমেরিকা তখন পাকিস্তানের বন্ধু, নাক গলাবেন না। ইন্দিরা গান্ধী আমেরিকার ওই হুঁশিয়ার বাণীকে পাত্তা দেয়নি, তিনি সেনাবাহিনী নামিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। প্রথমে তিনি কি করেছিলেন, বাংলাদেশের মানুষদেরকে অস্ত্র দিয়েছিলেন, মুক্তিযোদ্ধাদেরকে। শুধু অস্ত্র দিলে হবে, ওরা তো কি নিয়ে যুদ্ধ করছিল, হানাদার বাহিনীর হাতে ছিল যুদ্ধাস্ত্র, আধুনিক যুদ্ধাস্ত্র, আর বাংলাদেশের মুক্তি বাহিনীর হাতে ছিল সামান্য কটা অস্ত্র, তাও দেশজ মোটা দাগের অস্ত্র। আর বাকিটা কি ছিল, ইট ছিল, পাথর ছিল, বাঁশ ছিল, কঞ্চি ছিল, বেল ছিল, ছুরি ছিল, কাটারি ছিল, কোদাল ছিল, কুড়ুল ছিল। এটা নিয়ে মুজিবুর রহমান বলেছিল, যার ঘরে আসে নিয়ে বেরিয়ে পড়ো, এই যুদ্ধ স্বাধীনতার যুদ্ধ। পরে সবাই বাঁশ দিয়ে বের পড়লো। তো বাঁশ দিয়ে যুদ্ধ হয়? ইন্দিরা গান্ধী শুধু অস্ত্র দিলে তো হবে না, প্রশিক্ষণ দিতে হবে। ইন্দিরা গান্ধী প্রশিক্ষণ দিয়েছিল। আর কি দিয়েছিল, আশ্রয় দিয়েছিল নারী ও শিশুকে। সংখ্যা কত, কয়েক কোটি। শুধু বাংলাতে স্থান পেয়েছিল, বাংলা ত্রিপুরা 1 কোটির বেশি লোক ছিল। তাদের খাদ্য দিয়েছিল, খিদের জ্বালা ছটফট করছিল, খাদ্য দিয়েছিল। তাদের মর্যাদা দিয়েছিল, তাদের সুরক্ষা দিয়েছিল, তাদের নিরাপত্তা দিয়েছিল, তাদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল। তার জন্য ভারত কি কি ত্যাগ করেছিল? 17,000 ভারতীয় সেনা তাদের জন্য শহীদ হয়েছিল। বহুত নাইনসাফি করেছে পাকিস্তানের সঙ্গে, ওই জন্য ওরা আছে। আমাদের মেয়েকে 4 লাখ ধর্ষণ করলো, 4 কোটি ধর্ষণ করলো না। এখন অনেক যুবতী বিনা ধর্ষণে আছে বাংলাদেশে। পাকিস্তানের সেনাবাহিনী আসবে, রাজাকার বাহিনী আসবে, ঘরে ঘরে ঢুকবে, ঘরের প্রতিটি নারীকে ধর্ষণ করবে। এটা হচ্ছে বাংলাদেশের, আধুনিক বাংলাদেশের স্বপ্ন। তাই বলছে পরাধীনতার প্রত্যাবর্তন। আমরা আবার পরাধীনতা চাই, পরাধীনতার পর আমরা পূর্ব পাকিস্তান চাই। আর শুধু 30 লাখ লোককে মারলো, 3 কোটি লোককে হত্যা করে গেল না। তাই পাকিস্তান চাইছে। ভাবা যায় কত অকৃতজ্ঞ হলে এ কথা বলতে পারে। তাই ভারত তো বলবে যে পাকিস্তানের, বাংলাদেশের ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তো বলবে ভারত, কারণ তো ডিজার্ভ করে তারা। যে ত্যাগ ভারত করেছে, যে শ্রম ভারত দিয়েছে, যে সহযোগিতা ভারত করেছে নিজেদের ক্ষতি করে, তার বিনিময়ে ভারত তো বলবে শ্রদ্ধা, ভক্তি, কৃতজ্ঞতা, এটা তো ডিজার্ভ করে ভারত। আর বলতে কি বাংলাদেশ, পাকিস্তান, তারা ঘৃণা ডিজার্ভ করে, তারা শত্রুতা ডিজার্ভ করে, তারা চরম নিষ্ঠুরতা, ঘৃণা, পাপ ডিজার্ভ করে। এখন উল্টো হচ্ছে। পাকিস্তান কি ভালো দেখতে, খান সেনারা কি সুন্দর, রাজাকারদের ধরে ধরে আনো। আর ডালিম ভাই, ডালিম গাছে ছিল ডালিম ভাই, যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে হত্যা করেছিল, সেই ডালিম এখন কথাবার্তা বলছে, সে এখনো বেঁচে আছে। পুরো গোষ্ঠীকে নির্বংশ করে দিয়েছিল এই ডালিম, নিজে হাতে হত্যা করেছিল। তিনি ছিলেন মেজর ডালিম। আমি টিভি চ্যানেলে দেখছি তিনি বহাল তো বিয়েতে এখন নাকি ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশে, এখন তিনি ইন্টারভিউ দিচ্ছেন। অর্থাৎ যারা খুনি, যারা রাজাকার, তাদের রাজত্ব চলছে। ইউনূস সাহেব নোবেল পেয়েছেন না, আচ্ছা, কৃতজ্ঞতা বলে একটা শব্দ ইংরাজির শব্দ ভান্ডার আছে না, কৃতজ্ঞতা বাংলা শব্দ ভান্ডার আছে না, আপনি ওটা ভুলে গেছেন না? আচ্ছা, ড্রোনের পর এবারে তুরস্ক থেকে ট্যাঙ্ক কিনবে বাংলাদেশ, মোতায়েন হবে ভারত ও মায়ানমার সীমান্তে। কি বলবেন? কারণ সর্ষে খেতে মহড়া চলছে সেনাদের, সর্ষে খেতে চড়ে বেড়াচ্ছে ট্যাঙ্ক। কার সঙ্গে যুদ্ধ করবে বাংলাদেশ? মহড়ার নামে কি ছেলে খেলা? ওখানে বিড়াল কুকুর নেই? ওই সর্ষে খেতে পাশে কি কিছু বিড়াল কুকুর ঘুরে বেড়াচ্ছে? বিড়াল কুকুর, খ্যাকশিয়াল, টিকটিকি, গিরগিটি, এই ওদের দিকে তাক করেছে আর কি। হাসি ঠাট্টার কথা আমাকে বলবেন না। পারমাণবিক বোমা ফেলে দেবো কলকাতায়, জানেন ওটা কি করে জানেন? ওই ঝাড়ফুঁক করে, ওই ওই দোয়া পড়বে, ঝাড়ফুঁক, দোয়া, তাবিজ, ফু, ভারত উড়ে গেল। এটা ইমাম মাওলানা করছে তো, যুদ্ধ তো করছে ইমাম মাওলানা। তারা তো বলছে একটা মুসলমান ইকুয়াল টু 10টা হিন্দু, অর্থাৎ একটা মুসলমান 10টা হিন্দুকে মেরে দেবে। এটা মিলাদের মহফিলে এটা হচ্ছে আলোচনা বিষয়, ধর্মচর্চা,
ধর্মকে মানুষকে ধর্মাশ্রিত করা, তার জন্য আল্লাহ রসুলের কথা বলার কথা মিলাতে ও আছে জলসায়। সেখানে কি কথা হচ্ছে? ভারতকে মারার কথা হচ্ছে, রবীন্দ্রনাথের দাড়ি ছিঁড়ে দেওয়ার কথা হচ্ছে, রবীন্দ্রনাথের স্ট্যাচু ভেঙে দেওয়ার কথা হচ্ছে, ভারতের ওই রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ন জাতিসংগীত চলবে না কথা হচ্ছে। আপনি ভাবতে পারছেন একটা দেশ কোথায় তলিয়ে যেতে পারে? ইউনূস সাহেব, আপনাকে লোক ভদ্রলোক বলে, জানেন তো? আপনি নাকি ইংরাজিও জানেন, আপনাকে আমেরিকা বসতে দিয়েছে, অ্যাওয়ার্ড দিয়েছে। আপনি ভাবছেন আপনি প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের? না, সে গুড়ে বালি। চিন্ময় প্রভুকে প্রধানমন্ত্রী করার কথা ভাবা হচ্ছে। আপনি যত তাকে গ্রেপ্তার করে রেখে দেবেন তত তার টিআরপি বাড়বে, বাড়িতেছে টিআরপি। আপনি এটা ভাববেন না আপনাকে লুকিয়ে পালাতে হবে। আমি তোমাদের চ্যানেলে বলেছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বাইডেন সরে যাচ্ছে, ট্রাম্প দায়িত্ব নিচ্ছে, কিছুদিন ওয়েট করুন। এই ইউনূস সাহেবকে প্রাণে বাঁচার জন্য, কারণ ওনার তো ওই এটা রেখে দিয়েছে, লুকিয়ে রেখে দিয়েছে ওই নোবেলটাকে। ওই টয়লেট করার কথা বলেছিলাম না, যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মাথায় যারা টয়লেট করেছে তারা ইউনূস সাহেবের নোবেলের উপর টয়লেট করবে, ওটা কিন্তু উনি লুকিয়ে রেখেছে, জানতো, উনি শুনতে পেয়ে গেছে। তো ওটা নাহলে টয়লেট করলো কি করলো না, কিন্তু আপনি প্রাণে বাঁচবেন তো? বড্ড দুঃখ হবে আপনাকে এই বয়সে যদি কেউ আক্রান্ত করে দেয়। আপনি অসুস্থতার ভান করে লুকিয়ে দেশ থেকে পালান, এইটা হচ্ছে আপনার ভবিতব্য। আপনি জানেন যে বিএনপির চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে জামাত ইসলামী, আপনি জানেন তো এটা? জামাত ইসলামীর এই মুহূর্তে বাংলাদেশে গ্রহণযোগ্যতা আকাশচুম্বী, অর্থাৎ ধর্মতন্ত্র বাড়ছে। আপনি তো সুদের ব্যবসা করে বিখ্যাত হয়েছেন না? ওই নোবেলটার সাথে সুদের ব্যবসার, মানে ওই যে মাইক্রো ফান্ডিং, মাইক্রো ব্যাংকিং সব আছে না, তো সুদের ব্যবসার ব্যাপারে ইসলামের সুদ নিষিদ্ধ। ইসলামিক ব্যাংকগুলোতে সুদ নেওয়া হয় না, চূড়ান্ত নিষিদ্ধ। আপনি যে কর্মকাণ্ডের দ্বারা নোবেল পেয়েছেন, ইসলাম মতে সেই কর্মকাণ্ড নিষিদ্ধ। সুদ নেওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, এটা ইসলাম বলে। আপনি কি জানেন না? কিনা ইসলাম কিছু জানেন না? তো আপনাকে তো মেনে নেবে না জামাত ইসলামী কদিন পরে। আপনি তো সুদ করে বিখ্যাত হয়েছেন, সুদ ইন্টারেস্ট। তা এখন আপনার কি ইন্টারেস্ট আছে? ফলে আমি খুব দুশ্চিন্তা আছি। বিএনপিকে না জামাত ইসলামী টপকে গেছে। এখন বাংলাদেশের মানুষের কাছে বিএনপি চেয়ে জামাত ইসলামী খ্যাত হয়েছে। এটা কি আপনি জানেন না? নিশ্চয়ই জানেন। একটু সাবধানে থাকুন, আপনার নিরাপত্তা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। স্যার, বাংলাদেশে বিচারকরা অবধি ভয়ে আছেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জামিন খারিজের চর্চা এপারে রাজনীতিতে, কি বলবেন? দেখুন, চিন্ময় কৃষ্ণ প্রভু এর আগেও বলেছি, তার বিরুদ্ধে যদি দেশদ্রোহিতার কোনো অভিযোগ থেকে থাকে, সেটা কবে হলো অভিযোগটা? এই 2 মাস আগে? তার আগে হতে পারে। 2 মাসের মধ্যে উনি খালি কয়েকটা সভা সমিতি করেছেন, বড় বড় সভা সমিতি। বাংলাদেশের আপামর হিন্দু সমাজ, সংখ্যালঘু সমাজ, ওনার পতাকা এক কাছে হয়েছিল। এটি কি ওনার দোষ? তাহলে দেশদ্রোহিতা কবে করেছে আগে ক্লিয়ার করতে, সে পদ্ধতি যে এই দেশদ্রোহিতা। আমি আগেও বলেছি, সেই দেশদ্রোহিতা করেছে যদি 2 মাস আগে হয়ে থাকে, তখন গ্রেপ্তার করা হয়নি কেন? উত্তর দিন। এখন কেন গ্রেপ্তার করা হলো? যখন তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের নয়নের মণি হয়ে গেছেন, যখন বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি যে অন্যায় অত্যাচার, তার বিরুদ্ধে তিনি স্পোক্সম্যান হয়ে গেছেন, মুখপাত্র হয়ে দাঁড়িয়েছেন, এইটার মধ্যেই খামতি রয়েছে। আর একটা বড় উদাহরণ হচ্ছে যে এর মুখপাত্র, ইউনূস সাহেবের মুখপাত্র পরিষ্কার করে দুনিয়াকে জানিয়েছে যে সাম্প্রদায়িক দাঙ্গা, হিন্দুদের প্রতি অত্যাচারের ঘটনা, ইনসিডেন্ট কটা ঘটেছে? 88টা। কটা? 88টা। যদিও অন্যরা বলছে এটা 8800, কেউ বলছে 8000, কেউ 10,000 বলছে। আমি তর্কের খাতিরে ধরলাম 88টা। কিন্তু 88টা দাঙ্গা করতে গেলে কি লাগে? দাঙ্গা করে একজন না একাধিকজন, কোনো একটা পাড়ার কোনো একটা লোকের উপরে দাঙ্গা হবে, ধরুন তার বাড়িঘর হামলা হবে, মন্দির ভাঙাবে, ধরুন 100, 200, 300 লোক আসে, নাকি 2 জন আসে, তা 300 লোক দাঙ্গা করলো, তাহলে প্রতিটা 88 গুণিত 100 হওয়া দরকার ছিল। অর্থাৎ 88 গুণিত মানে 8800 জনকে গ্রেপ্তার করার কথা দরকার ছিল। গ্রেপ্তার হয়েছে 72 জন। কজন? অর্থাৎ পার দাঙ্গা পিছু একজনও গ্রেপ্তার হয়নি।
মানে গ্রেপ্তার হয়ে ছাড়া পেয়ে যাবে, কিন্তু গ্রেপ্তার হওয়ার সংখ্যা কজন? 72 জন। 88টা দাঙ্গায়, যেখানে পাঁচ দাঙ্গায় 100 জনকে গ্রেপ্তার করার কথা, অর্থাৎ 8,800 জনকে গ্রেপ্তার করার কথা, অর্থাৎ 88 গুলিতে 100। খুব লজিকে যান, উনি গ্রেপ্তার করেছেন মাত্র 72 জনকে। উনি নিজে স্বীকার করেছেন, ওনার মুখপাত্র স্বীকার করেছেন। তাহলে কি সত্যি ন্যায় হচ্ছে? তাহলে কি সত্যি দাঙ্গাকারীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে? কজনের ইতিমধ্যে ফাঁসি ঘোষণা হয়েছে বলুন তো, যারা দাঙ্গা করেছে? করতে পারে আওয়ামী লীগ অপরাধ করতে পারে, তার জন্য মন্দির দোষী? তার জন্য মন্দিরের বিগ্রহ দোষী? বিগ্রহ ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, ওই মসজিদ ভাঙা তো আওয়ামী লীগের তো মসজিদও ছিল। এটা ধর্মান্ধ তো নয়, এটা মৌলবাদকে উস্কে দেওয়া নয়। আমি পরিষ্কার করে ইউনূস সাহেবকে বলি, রাশিয়াকে নিয়ে চিন্তিত ছিল আফগানিস্তানে আমেরিকা। রাশিয়া আফগানিস্তানের উপরে আধিপত্য কায়েম করেছিল। রাশিয়াপন্থী আফগানিস্তানের প্রেসিডেন্ট নাজিমুল্লাহ, তিনি রীতিমতো দাপটের সাথে আফগানিস্তান চালাচ্ছিলেন। তাকে দূর করার জন্য আমেরিকা আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে দুর্গ সদৃশ বড় বড় খারিজি মাদ্রাসা তৈরি করেছিল। সেখানে অস্ত্র শিক্ষা দেওয়া হতো। কার ফান্ডে? আমেরিকার ফান্ডে। মাদ্রাসাগুলো চালাতো কারা? আমেরিকা। তারাই হলো পরবর্তীকালে তালিবান। ধর্মীয় শিক্ষায় বুধ করে রাখা হয়েছিল। আফগানিস্তানে তালিবানদের সৃষ্টি করেছিল খারিজি মাদ্রাসায় পড়িয়ে। খারিজি মাদ্রাসা মানে ইসলামের ছাত্র, এই তালিবান মানে সেটা করেছিল আমেরিকা, মৌলবাদকে উস্কে দেওয়ার জন্য, ধর্মান্ধতাকে উস্কে দেওয়ার জন্য। কোন লক্ষ্যে? তাদের সাম্রাজ্যবাদী মানসিকতার লক্ষ্যে, রাশিয়াকে প্রধানত করার লক্ষ্যে। সেই তালিবানরা কি করলো? পরবর্তীকালে রাশিয়াপন্থী প্রেসিডেন্ট নাজিমুল্লাহকে হত্যা করে ইলেকট্রিক ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিয়েছিল। 4 দিন ধরে ঝুলছিল, কেউ সরাতে পারেনি। সেই তালিবানরা পরবর্তীকালে বন্ধু হয়েছিল কার? ওসামা বিন লাদেনের। ওসামা বিন লাদেন ছিল আমেরিকার বন্ধু, তালিবানরা ছিল আমেরিকার বন্ধু। টুইন টাওয়ার উড়িয়ে দেওয়ার পর ওই ওসামা বিন লাদেনের সাথে তার আশ্রয়দাতা তালিবানরা সবাই হয়ে গেল আমেরিকার শত্রু, অর্থাৎ ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেল। তখন ওই লাদেন মারার নাম করে গোটা আফগানিস্তানকে তন্ন তন্ন করে বোম্বিংয়ে খণ্ড বিখণ্ড করে অজস্র মানুষের হত্যা কারণ আমেরিকা হয়েছিল। তাহলে ওরাই লাদেন সৃষ্টি করলো, ওরাই তালিবান সৃষ্টি করলো। আবার লাদেন তালিবানকে ধরার নামে গোটা আফগানিস্তানকে একদম শ্মশানে পরিণত করে দিল। শত শত হাজার হাজার নারী শিশু মারা গেল। ক্লিয়ার? ইউনূস সাহেব, আপনি বুঝতে পারছেন না? ওই মৌলানা মৌলবী জামাত ইসলামীদের ধরে আমেরিকা এমন কোন চক্রান্ত বাইডেনের নেতৃত্বে করতে যাচ্ছিল কিনা, মোল্লাতন্ত্রকে উস্কে দিয়ে আপনাকে তার নেতা বানিয়ে ঠিক ওই লক্ষ্য সাধন করতে যাচ্ছিল কিনা, চীনকে কন্ট্রোল করার জন্য, পরাভূত করার জন্য। ভারতবর্ষের সাথে যে রিলেশন, যে ভারতবর্ষ একটা বড় শক্তি হতে চলেছে, তাকেও দুর্বল করা। কারণ চীন ভারতবর্ষের মুখী রয়েছে বাংলাদেশ, পাকিস্তানের সাথে সম্পর্ক এখন আমেরিকার তলানিতে। তাই বিকল্প একটা মুসলিম মৌলবাদী রাষ্ট্র তৈরির দরকার ছিল। আবার তালিবানদের ছেড়ে দিতে হচ্ছে আফগানিস্তানকে। দীর্ঘদিন যুদ্ধ করতে গিয়ে ওই বাইডেনের ছেলে পর্যন্ত মারা গেছে ওই যুদ্ধে, বাইডেনের নিজের ছেলে, যত খবর জানি। তো সেই তালিবানদের হাতে আফগানিস্তানকে ছেড়ে দেবা কেঁদে বাঁচি হয়েছে কারণ আমেরিকার। ঠিক তেমনই এখন আফগানিস্তান নেই, এখন পাকিস্তান নেই। তাহলে একটা তো জায়গা দরকার আছে যেখানে আমেরিকা ওই তালিবানদের মতো করে জায়গা দখল করে রাখবে। সেটা হচ্ছে আপনার নেতৃত্বাধীন বাংলাদেশ। না, ভালো করে শুনে নিন, সেই কাজ করলে কার লাভ কার ক্ষতি? আপনাদের মৌলবাদীদের উত্থান ঘটালে দেশের শ্রীবৃদ্ধি, দেশের বিজ্ঞান সাধনা, দেশের উন্নয়ন, দেশের প্রগতিশীলতা ধ্বংসপ্রাপ্ত হবে। বাংলাদেশ যে উন্নতির দিকে এগোচ্ছিল তা সর্বশান্ত হবে, বাংলাদেশ ইউজ হবে। মৌলতন্ত্র, মৌলবাদ একটা হচ্ছে বিষধর সাপের মতো, একবার প্রকাশিত হলো তাকে সহজে আটকানো যায় না। ইউনূস সাহেব, আপনি কি এটা বোঝেন? আপনি কি আমেরিকার চাল জানেন? আপনি তো আমেরিকায় গিয়ে বসে থাকেন। একটু ভাবুন, নতুন তালিবান সাম্রাজ্য তৈরি হতে দেবেন না, আপনারা সর্বশান্ত হয়ে যাবেন। কারণ আপনি তো সুদের ব্যবসা করে নোবেল পেয়েছেন, ভয়ঙ্কর খারাপ ব্যবসা, কিন্তু সাবধান। বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে ফের বিস্ফোরক। রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মহানাগরিক
ফিরহাদ হাকিম একদম মঞ্চ থেকে তিনি বললেন যে রাজ্যে একটা ধারণা তৈরি করা হচ্ছে মুসলিম মানে উগ্রপন্থী। অতীতে ভারতবর্ষে যে কজন রাজনৈতিক নেতা খুন হয়েছেন, ইন্দিরা গান্ধী থেকে মহাত্মা গান্ধী বা অন্যান্য নেতা, কাউকে মুসলিমরা খুন করেনি। তাহলে কেন শুধু শুধু মুসলিমদের বিরুদ্ধে এভাবে বিদ্বেষ তৈরি করা হচ্ছে? দেখুন, যখন ভারত ভাগ হয়েছিল না, তখন যে দেশটা ভাগ করা হয়েছিল বাংলাদেশ, এই পাকিস্তান, সেটা ইসলামিক রাষ্ট্র হয়েছিল। ভারত কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল। সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ভারত কিন্তু হিন্দু রাষ্ট্র হতে পারত, কিন্তু এই মহাত্মা গান্ধী, এই জওহরলাল নেহরুরা, এরাই চেয়েছিল ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে। যথেষ্ট মর্যাদার সাথে মুসলমানদের ভারতবর্ষে রেখেছিল। ফলে মুসলমানদের তো এই রাষ্ট্র ব্যবস্থার প্রতি রাগ থাকার কথা না। রাগ হয়েছে শিখেদের, খালিস্তান আন্দোলনকারীদের। যাদের যাদের রাগ হয়েছে তারা এই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে অঙ্গুলিয়ন করতে গিয়ে, বা এই যে কাজটা করেছিল মহাত্মা গান্ধী, যে মুসলমান সমাজকে গুরুত্ব দেওয়া, মর্যাদা দেওয়া, তাই তাকে গুলিকে মরতে হয়েছিল। এবং তারপরে আমরা জানি এই ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী, তারা মরেছে একটা পার্টিকুলার আন্দোলনের কুফর হিসেবে। ক্লিয়ার? তা বলে কি এটা প্রমাণিত হচ্ছে যে মুসলমানরা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড করে না? এই তিনজনকে যেহেতু অন্য ধর্মের লোক মেরেছে, এটা বলা মানে তো শিখদেরকে লেলিয়ে দেওয়া, শিখদেরকে দেখে দেওয়া, ওদের খারাপ বলা প্রতিপন্ন করা। আপনি মুসলমানদের ভালো বলতে গিয়ে অন্য ধর্মগোষ্ঠীকে খারাপ বলতে পারেন না। আর মুসলমানরা রাষ্ট্রনায়কদের মারে না। পাশের বাংলায় পাকিস্তানে তো রাষ্ট্রনায়কদের তো মুসলমান মৌলবাদী ভিত্তি হয়েছে। বোমা গুলিতে কারা মেরেছে মশাই? হয় রাষ্ট্রযন্ত্র মেরেছে, ফাঁসিতে লটকে দিয়েছে, অথবা বেনজির ভুট্টোর মতো গুলিতে বোমাতে মরে গেছে। ওগুলো কি হিন্দু মেরেছিল? ও, ওগুলো কারা মেরেছিল? খ্রিস্টানরা? ওটা মোল্লারাই মেরেছি। হয় ভারতে হয়নি, বাংলাদেশে হয়ে যেত, এই পাকিস্তান হয়ে যেত। আবার এখানেও এই যে মুজিবুর রহমানকে মেরেছিল, ওটাও তো মোল্লারাই ছিল রে ভাই। ওই যে ডালিম ডালিম ঘুরে বেড়াচ্ছে, মেজর ডালিম, ওগুলো মোল্লা। ওরা কিন্তু মুজিবুর রহমানের বংশকে নির্বংশ করে দিয়েছিল, যারা বাংলাদেশকে স্বাধীন করেছিল। ওরা ধর্মে মুসলমান। ক্লিয়ার? অল্প জ্ঞান নিয়ে কথাটা কম বলবেন, চেষ্টা করবেন কথা কম বলার, লোক নাহলে খিল্লি করবেন। বলি তারপরে মুসলমানরা খারাপ কাজ, মুসলমান জঙ্গিরা খারাপ কাজ কখনো করেনি। যেমন ধরুন পাকিস্তানে ওই স্কুলের মধ্যে ঢুকে গেল, কয়েকশো ছোট ছোট বাচ্চাকে পেল, তারা তো কেউ আর দোষ করেনি, ছোট্ট বাচ্চা, তাদের শিক্ষকদের পেল, সমস্ত মুসলিম জঙ্গিগুলো ঢুকে গিয়ে কি সুন্দর গুলি করে ঢিচা করে ৮০-৯০ জনকে মেরে দিল। কি মহান কাজ! শুধুমাত্র রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীরাই মানুষ, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নিশ্চয়ই মানুষ না। ওই এটা তো মানুষ মরেছে, ওটা মানুষ মরেছে, ওটা গরিব লোক মরেছে। মানে ওইটা বিখ্যাত স্কুল ছিল বটে। তারপর বাংলাদেশের সেই রেস্তোরাঁয়, সেখানে জঙ্গিরা ঢুকে গেল, আপনার বন্ধু জঙ্গিরা, এক ধর্মের, এক চিন্তা, যারা ওই দাওয়াতে ইসলাম দিয়ে সবাইকে ইসলাম করছিল বাংলাদেশে, তারা ঢুকে গেল, বেছে বেছে হিন্দুদের মাল। এই তুই হিন্দু কলমা পড়ো, তুই এক কলমা পড় তো বলতে পারিনি, সঙ্গে সঙ্গে পেটে ছুরি মেরে দিল। মনে আছে ভারতীয়দেরকে? ওই বাংলাদেশের একটা রেস্তোরাঁতে এইভাবে মারা হয়েছিল, বেকারিতে মারা হয়েছিল। তারপরে আরো কত কাজ জানেন, মসজিদগুলোতে। এবার নামাজ পড়তে গেছি আমরা, সাধারণ নিরীহ মুসলমানরা নামাজ পড়ছি, হঠাৎ করে ঢুকে গেল কারা? মুসলমান জঙ্গিরা। ঢুকে গিয়ে কত শত মসজিদে হাজার হাজার লোককে মেরে দিয়েছে। মসজিদে যারা নামাজ পড়ছে তারা কোনো দোষ করেছে? যার নামাজ পড়ছে, তার বিভিন্ন দেশে বিভিন্ন সমাজে সাধারণ নিরীহ মানুষদেরকে লাইন ধরে মেরে দিল। কত মসজিদ দেখবে, নাইজেরিয়া, আলজেরিয়া, ইরাক, বাংলাদেশ, পাকিস্তান, রোজ হচ্ছে তো, রোজ, প্রতি সপ্তাহে, প্রতি মাসে মেরে দেয়। আচ্ছা, এই জঙ্গিগুলো মুসলমান জঙ্গি না? এরা যেহেতু রাষ্ট্রপতি ভারতের আর প্রধানমন্ত্রীকে মারেনি, তাই কি ভালো দেখতে। ববি হাকিম আরো বলছেন যে আমি বলছি না সবাই ভালো, যারা বাংলাদেশে খুন করছে বা যারা উগ্রপন্থী কার্যকলাপ করছে তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু সব মুসলিম খারাপ না। এখানে সাম্প্রদায়িকতার সুরসুরি দিয়ে আমি ফিরাদ হাকিম সাহেবকে বলি, আমি কাজী মাসুম আক্তার না, এই ক্যাম্পেইন কলিং থেকে বলছি। ফিরাদ সাহেব, আপনি মেটিয়াপুরের কাছে খিদিরপুরের দিকে আপনার বাড়ি নয়, ওই দিকে আপনি মানে বাদশা, একদম বেতাজ বাদশা ওইদিকে। তো ওখানে না এই ভারতবর্ষ বলার দেশ আছে না, আপনি তো জানেন ভারতবর্ষ দেশটার নাম, সেই দেশটার একটা জাতীয় সঙ্গীত আছে, সেটা জনগণ মন অধিনায়ক জয় ভারত ভাগ্য বিধাতা। হ্যাঁ, এই ভারত ভাগ্য বিধাতা এইটা মানে না, মুসলমানদের একটা অংশ মানে না। সেখানে একটা মাদ্রাসা আছে, সেখানে জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়েছিল একজন প্রধান শিক্ষক,
সেখানে আর্লি ম্যারেজ বন্ধ করতে গিয়েছিল, জল পড়া, পানি পড়া, তেল পড়া, ফু ফা তাবিজ বন্ধ করতে গিয়েছিল। আর এই রবীন্দ্রনাথ বিবেকানন্দ জন্মদিন উদযাপন করতে গিয়েছিল, হিন্দু এরা সব দাঁড়িয়ে আছে, হিন্দু, এই দাঁড়িয়ে রাখা একটা হিন্দুর নাম বলে তো রবীন্দ্রনাথ ঠাকুর, মানে লোক জানে রবীন্দ্রনাথকে, তাই জানে এমন একটা, সেখানে জন্মদিন উদযাপন করতে গিয়েছিল। আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, ধর্মীয় গোড়ালির বিরুদ্ধে আর্টিকেল লিখেছেন, এগিয়ে থাকা খবরের কাজগুলোতে। তো ফিরাজ সাহেব এখানে যারা ওই একটা হেডমাস্টার মশাই যিনি জাতীয় সঙ্গীতকে প্রার্থনা সভায় চালু করতে গিয়েছিলেন, ঠিক আপনার বাড়ির পাশে, আপনি ওখানকার মাতব্বর অ্যাকচুয়ালি, তো তাকে তো কোমায় মেরে পাঠিয়ে দিয়েছিল 1000 জন মিলে, স্কুল চলাকালীন সময় 12 জন পুলিশ অফিসারের সামনে তাকে মেরে কোমায়, মেরে কোথায়, কোমায় কোথায়, আপনার বাড়ির কাছে, আপনার আশেপাশে এলাকা, আপনি ওই জায়গাকে বলেছেন মিনি পাকিস্তান। তো যে দেশের জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে তাকে রক্তাক্ত করে, যারা রক্তাক্ত করে তারা তো জঙ্গি নাকি খঙ্গি, দেশদ্রোহী। তো আপনি মশাই কি করছিলেন? লোকটির নাম কাজী মাসুম আক্তার, লোকটি খুব একটা খারাপ নয়, খুব একটা খারাপ বলে আপনি যার আশীর্বাদে ধন্য হয়ে বসে আছেন, মেয়র হয়েছেন, সেই মমতা ব্যানার্জি তাকে শিক্ষারত্ন সম্মান দিত, অন্তত হামলার পরে না মমতা ব্যানার্জি শিক্ষারত্ন সম্মান দিয়েছিল। আপনার কলকাতা পুলিশ কমিশনার পুলিশ বলেছিলেন যে পুলিশ এসকর্ট করে নিয়ে গেল, ওখানে ঢোকানো মাসুম আক্তারের জন্য নিরাপদ নয়। ওরা এতটা মৌলবাদী, আপনাদের রাজনৈতিক খুলিগান আর মৌলবাদ দুটো একসাথে যুক্ত হয়েছিল আপনার বাড়ির গায়ে। পাকিস্তান ভুলে যান, বাংলাদেশ ভুলে যান, বাড়ির পাঁচটা মনে রাখুন। হ্যাঁ, 2015 সালে ওই অপরাধীদের বিরুদ্ধে এখনো মামলা লড়ছি আলিপুর কোর্টে। এই মার্চ মাসে 2025-এর মার্চ মাসে কেসটা আবার উঠবে, ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে। আপনারা পুলিশকে বলে দিয়েছেন একদম অপরাধীদের ধরা যাবে না, পারলে মাসুমদের ধরে লাগাবে। তা তো কাজ হয়নি, চেষ্টা হয়েছিল, অনেক চেষ্টা হয়েছিল আমাকে মানে দেখে দেওয়ার, মেলাইন করার, মিসগাইড করার, স্ট্রেসফুল ইমাজিনেশন তৈরি করার অনেক চেষ্টা হয়েছিল। সত্যের জয় হয়, সত্যমেব জয়তে আপনার মা নিশ্চয়ই বলেছিলেন, উনি ব্রাহ্মণ বাঙালি হিন্দু ছিলেন তো, উনি নিশ্চয়ই বলেছেন, সেটা বলিনি, সত্যমেব জয়তে। তো আমি বলছি যারা লোহার রডটা বেড়েছিল তারা তো দেশদ্রোহী নাকি দেশদ্রোহী নয়, তারা তো জঙ্গি নাকি জঙ্গি নয়। আপনি আপনার বাড়ির পাশের জঙ্গিটাকে ধরুন না, হ্যাঁ ধরবেন, কাগজপত্র আছে, প্রমাণ আছে। ফিরহাদ হাকিম সাহেব, আপনি কিন্তু মেয়র হতে পারিনি, তারপর ভারত সরকার বা শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী দিয়ে দিল। আপনারা যে খবরের কাগজে খুব লেখেন তারা আবার দ্রোণাচার্য দিয়ে দিল, রাজ্যের বেস্ট প্রিন্সিপাল। কেন এত লোক ব্যক্তি পুজো করছে? রাস্তাঘাটে চলতে গেলে মানে মানুষ শ্রদ্ধায় ভরিয়ে দেয়, কেন কেন আপনাকে নয়? কেন আপনাকে কারা শ্রদ্ধা করে বলুন তো, উত্তর দিন তো। কারা? ও দাওয়াতে ইসলাম যারা করে তারা, কারা করে? তৃণমূল পার্টি যারা করে তারা তো পার্থ চট্টোপাধ্যায় শ্রদ্ধা করতে পারে। আর তৃণমূলের লোকজন বিরাট জনসভা এলি সব লোক জড়ো হয়ে, আরে পার্থ চট্টোপাধ্যায় কিছুদিন আগে জড়ো হয়ে যেত, দেবতা করতো এই পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতা এখন ওই রবীন্দ্র সরোবর লেকে বসে আছে, পার্থ ছাড়া পেলে দুজন মিলে ওখানে চারামুড়ি খাবে, দুজন মিলে বসবে, মোটা ওটা সিটটা ভালো রকম বড় সিট দেখেছে, মোটা বসতে পারো না তো, বসে চানা মুড়ি খাবে, ভেলপুরি খাবে, ভেলপুরিকে বলে রেখে দিয়েছে। এই পার্থ কদিন পর ছাড় করবে। ছি ছি। স্যার, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সিপিআইএম এর অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলাদেশি গায়িকা রেজওয়ানা, কি বলবেন? রেজওয়ানা কত সুন্দর রবীন্দ্রসঙ্গীত গায়। সিপিএমে তো আবারও তাদের কি এসে যায়, তাদের উদার ধর্মনিরপেক্ষ মহান। আর আমাকে রেজ্জাক মোল্লা বলেছিল যে আরএসএস কে যদি খারাপ বলি, আলিপুর স্ট্রিটটা হচ্ছে আরএসএস এর হেডকোয়ার্টার। কে বলেছিল? নামটা কি? রেজ্জাক মোল্লা, বামেদের দীর্ঘদিনের নেতা মন্ত্রী, উনি আমাকে বলেছিলেন। জিজ্ঞেস করে দেখুন ওনাকে, জিজ্ঞেস করে বলেছেন কিনা যে আলিপুর স্ট্রিটটা মুসলমানদেরকে দাবিয়ে গলা টিপে মেরে দেওয়ার জায়গাটা, দাবিয়ে গলা টিপে মেরে দেওয়ার জায়গা। এরা মুসলমানদেরকে কি করেছে, সাম্প্রদায়িক দাঙ্গা করতে দেয়নি, কিন্তু এরা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তো উন্নয়ন হবে না, তো না খেতে দেবে মরে যা। যখন বাম আমল ছিল তখন ওই গার্ডেন কর্পোরেশনের গার্ডেনার হতে গেলে, মালি হতে গেলে টিপসই দিলেই চলতো, মানে 8 পাসে দরকার ছিল না। তো মুসলমানদের তো আঙ্গুল ছিল নাকি, আঙ্গুলটা ছিল না। চাকরি কত? 2.1%। মুসলমানরা কত? 35%। তো 35% মালি হতে পারতো না। মোল্লাদের কিছু দেওয়া যাবে না, নির্বোধ জাতি। এখন সরকার মনে করে, বামেরাও মনে করতে, ফলে তারা রেজওয়ানা চৌধুরীকে নিয়ে কালচার দেখাচ্ছে, কালচার, সেমি কালচার, কালচার।
ওসব ঢপের চপ। ধন্যবাদ।